আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং পড়ালেখার নিয়মিত আয়োজন তোমাদের টেস্ট প্রিপারেশনের ফ্রি সাজেশন ক্লাসে তোমাদের আজকের সিভিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আশা করি সবাই আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সামনের দিনগুলোতে তোমাদের একটা পরীক্ষা আছে, যে পরীক্ষাটার নাম হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষার প্রস্তুতি হিসেবে পড়ালেখার আজকের আয়োজন সেটা হচ্ছে টেস্ট প্রিপারেশন সাজেশন ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছ সবাইকে অনেক বেশি প্রীতি এবং শুভেচ্ছা। তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এটা একটু এনশিওর করলে দেন হচ্ছে আমি তোমাদের আজকের ক্লাসের আলোচনা শুরু করব। আমাদের সাথে ইমরান যুক্ত হয়েছেন, সালমা বেলাল যুক্ত হয়েছে এবং আরও যারা যুক্ত হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও, এবং আজকে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছ সেটাও একটু জানাতে পারো। কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছে একটু জানাও। তো তোমাদের কথাগুলো একদম সঠিক শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ ইমরান তোমার রেসপন্স করার জন্য। এবং আমাদের সাথে মৌসুমী যুক্ত হয়েছে এবং বিনতে আব্দুর রহমান যুক্ত হয়েছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। এবং সালমা বেলাল যুক্ত হয়েছে, ওকে, ক্লিয়ার আছে। কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো একটু জানাও। টেস্ট প্রিপারেশনের সাজেশন ক্লাস, আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের সিভিক্সের ক্লাস, অর্থাৎ সিভিক্সের যে সাজেশন তোমাদেরকে আমরা দিব, সিভিক্স সেকেন্ড পেপার। হ্যাঁ, তোমাদের কোন কোন অধ্যায় আছে আমাকে একটু কমেন্টে জানাতে হবে, কেমন? সেকেন্ড পেপারের কোন কোন অধ্যায় আছে একটু জানাতে হবে, কেমন? সেকেন্ড পেপারে তোমাদের কোন কোন অধ্যায় আছে? তো প্রথমে নিশ্চয়ই তোমাদের প্রথম অধ্যায় আছে, তাই না? সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার 1 আমি মানে তোমাদেরকে ক্লাস, আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয়েছে সেখানে চ্যাপ্টার 1 পড়িয়েছি, চ্যাপ্টার 2 পড়িয়েছি, চ্যাপ্টার 3 পড়িয়েছি, চ্যাপ্টার 4 পর্যন্ত পড়িয়েছি ফ্রি ক্লাসে। 4টা অধ্যায় শেষ করিয়েছি ফ্রি ক্লাসে যারা যুক্ত ছিলেন। আবিদ হোসেন আশিক কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছে, জামালপুর থেকে নিশাদ যুক্ত আছে, চট্টগ্রাম থেকে যুক্ত আছে আমাদের সাথে সালমা বেলাল, এবং হচ্ছে ময়মনসিংহ থেকে যুক্ত আছে আমাদের সাথে ইমরান, এবং এর পাশাপাশি হচ্ছে আরও যারা যুক্ত আছো। আচ্ছা, সবগুলাই দিছে। আচ্ছা, নিহাদ সরকার মোহাম্মদ, এইটাতে কান্না করার কিছু নাই। এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর একটা ছিল হচ্ছে তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষার আয়োজন, অর্থাৎ তোমাদের ফুল সিলেবাস দেওয়াতে তোমরা সবচেয়ে বেশি উপকৃত হবে। এবং আমাদের সাথে মৌসুমি পারফেক্ট শুনতে পারছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এই যে চ্যাপ্টার 1-এ তোমাদের যে টপিকগুলো আছে আর কি, সেই টপিকগুলোর মধ্যে আমি কয়টা মানে গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদেরকে বলবো, তোমরা সেগুলো তোমাদের বইয়ের মধ্যে মার্ক আপ করবা। আমার বইটা একটু নিয়ে আসো তুই পাশ থেকে। তো রংপুর থেকে আমাদের সাথে স্পর্শের তরি রাশেদ খান, আচ্ছা, তাবাসসুম ইসলাম চট্টগ্রাম থেকে, এবং মেঘনা যুক্ত আছে আমাদের সাথে, এবং ফাহমিদা আফসার যুক্ত আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা ক্লাসে তোমাদের যুক্ত হয়েছে। সিভিক্সের সেকেন্ড পেপারের সাজেশন দিচ্ছি আমি। তো প্রথম তোমাদেরকে মানে যেই টপিকগুলো বলবো সেই টপিকগুলো তোমাদের বইয়ের মধ্যে একটু দাগায় নাও, এবং তোমরা চেষ্টা করো যাতে হচ্ছে কোনো কিছু গ্যাপ না পড়ে, কেমন? যে টপিকগুলো বলবো ওই টপিকগুলোর বাইরে তেমন একটা প্রশ্ন হয় না সচরাচর, ওকে? যে টপিকগুলো বলবো সেই টপিকগুলোর বাইরে তেমন একটা প্রশ্ন সচরাচর হয় না। আজকে কয়টা অধ্যায় পড়াবেন? আচ্ছা, অধ্যায় পড়ানো না, আমি সাজেশন দেওয়ার জন্য আসছি, অধ্যায় পড়ানোর জন্য নয় বাবু। সাজেশন দেওয়ার জন্য তোমাদের প্রথমে আমি তোমাদেরকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনটা তোমরা একটু মার্ক করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, যারা এটা একটা টপিক, এটা তোমরা পড়বা। কি জন্য পড়বা? এটা পড়বা তোমরা হচ্ছে এমসিকিউ, এবং অর্থাৎ এমসিকিউ এবং এর পাশাপাশি জ্ঞান অনুধাবনের জন্য পড়বা। এবং এটা রিডিং পড়ার মাধ্যমে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে এখান থেকে কীরকম প্রশ্ন আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, এবং এর পাশাপাশি যে তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অবস্থা,
কোম্পানির অধীনে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অবস্থা, অনেকের বইয়ের মধ্যে এটা নাই। তো তোমাদের যাদের বইয়ে নাই, তোমরা যারা আমাদের টেস্ট প্রিপারেশনের যে ক্লাসগুলো চলেছে, ফ্রি ক্লাস 1 মাসের, সেই ক্লাসগুলো যারা করেছো তোমাদেরকে নিশ্চয়ই জানো, তোমরা এগুলো ডিটেলস আমি পড়িয়েছিলাম এবং আমি তোমাদেরকে একটা পিডিএফ ওপেন করে তোমাদেরকে দেখাই কী কী পড়তে হবে। তো তোমাদেরকে তার আগে বলি, সেটা হচ্ছে 1861 সালের ভারত শাসন আইন, ওভারঅল সাজেশন দিচ্ছে ভারত শাসন আইন। এটা পড়বা, এটা কি জন্য পড়বা, এটা হচ্ছে সিকিউর জন্য পড়বা। সিকিউ মানে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নের জন্য এবং সাথে এমসিকিউর জন্য, ঠিক আছে? ওকে। এবং এর পাশাপাশি তোমাদের যে কংগ্রেস আছে না, কংগ্রেস একটা হচ্ছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে 1885-তে, তাই না? এটাও আমরা এখানে পাশে লিখে রাখি 1885। কংগ্রেস প্লাস মুসলিম লীগ, দুইটাই পড়তে হবে, মুসলিম লীগ। এবং সেই সাথে মানে এটা পড়বা কেন, এটা পড়বা হচ্ছে ওই যে এমসিকিউ সিকিউর জন্য, হ্যাঁ এটা এমসিকিউ সিকিউর জন্য এভাবে পড়বা। এর পাশাপাশি আরেকটা টপিক পড়বা এতে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? 1900, এটা হচ্ছে 1906। আমি এটাও লিখে দেই পাশে, 1906। তোমরা যারা ক্লাসগুলো করছো, আগের ক্লাসগুলো যেগুলো আমি পড়িয়েছিলাম, তোমরা জানো এগুলো কিভাবে ডিটেলসে পড়িয়েছি আমি। এরপরে যেহেতু ডিটেলসে পড়ানো হয়েছে, যারা ফ্রি ক্লাসগুলো করেছিলে তোমাদের উদ্দেশ্যে, আর যারা করো নাই তোমরা এই টপিকগুলো ধরে পড়ে ফেললে হবে। এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের এরপর ডিরেক্ট আমাদের হচ্ছে দ্বিজাতি তথ্য, এরপর আছে হচ্ছে দিনের দ্বিজাতি তথ্য, লাহোর প্রস্তাব। দ্বিজাতি তথ্য, দ্বিজাতি তথ্য এটা কে দিয়েছেন? দ্বিজাতি তথ্য দিয়েছেন হচ্ছে জিন্নাহ। দ্বিজাতি তথ্য আর হচ্ছে লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাব। এবং এটা তোমাদের জন্য সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাও সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি টপিকগুলো হচ্ছে তোমাদের অনুধাবনমূলক এবং হচ্ছে জ্ঞান অনুধাবনমূলক এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এখানে দেখতে পাচ্ছ যেগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে লিখে দিলাম, আর যেগুলো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কালকে ক্লাস দাও। হ্যাঁ কয়টা থেকে? 7টা থেকে 3টা থেকে বিকালে? ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে আচ্ছা এগুলো ছিল, এই দিছে ও কি বলে এগুলো কলেজেই দিছে। আচ্ছা এই যে তোমার টপিকগুলো দিলাম, এবং এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে অ্যাড করি, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে তোমার 1947 সালের এই যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, সাথে হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটা আমি এখানে লিখছি না, ভারত স্বাধীনতায়, ভারত ভারত, এটা এখানে ভারতটাতে রটা দেওয়া যাচ্ছে না, আচ্ছা ভারত স্বাধীনতা আইন, স্বাধীনতা আইন। ভারতকে যে আইনের মাধ্যমে স্বাধীন করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন। মানে তোমার কলেজেও এগুলো দিছে, তাই তো? কিম জান্নাত খুশি হয়ে গেছে। ভারত শাসন আইন 1919, 1935, ওইখানে 1935টা গুরুত্বপূর্ণ, 1919টা এত বেশি গুরুত্বপূর্ণ নয়। 1935টা তুমি পড়তে পারো, যদি মন চাই পড়বা তাহলে দেন ওইটা পড়তে পারো, 1935 পড়তে পারো, 1919টা এত বেশি গুরুত্বপূর্ণ নয়। শোভা তানজিয়া, আচ্ছা এই টপিকগুলো হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমি এখানে ইতিমধ্যে লিখে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের আমাদের সাজেশন হচ্ছে এটা। এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সেশন, এখানে আমি তোমাদেরকে সহজ করে একটু বলি যে 218 জন বণিক নিয়ে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্ম হয়, ফর্ম মানে প্রতিষ্ঠা হওয়া। রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে ভারতবর্ষে 1608 সালে
সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নিয়ে 1613 সালে তারা সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে এবং পর্যায়ক্রমিকভাবে তারা দুইজন ভারতীয় উপমহাদেশের দুইজন শাসক, তার মধ্যে একজন হচ্ছে সুবেদার, আরেকজন হচ্ছে যে মুঘল সম্রাট যে তোমার ফররুখশিয়রকে চিকিৎসা করার মাধ্যমে সমস্ত ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল এবং এর পাশাপাশি শাহজাদা সুজাকে যে চিকিৎসা করার মাধ্যমে মাত্র 3000 টাকার শুল্কের বিনিময়ে বাংলায় বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল। তাহলে বাংলায় বাণিজ্য করার অনুমতি দিয়েছিল কে? বাংলায় বাণিজ্য করার অনুমতি মানে 3000 টাকার বিনিময়ে, সেটা হচ্ছে যে শাহজাদা সুজা, যিনি কিনে সুবেদার ছিলেন মানে প্রদেশের কর্মকর্তা, এবং অন্যদিকে যিনি সম্রাট ছিলেন ফররুখশিয়র, তিনি সমগ্র ভারতবর্ষে ব্যবসা করার অনুমতি দিয়ে ফেলেছিল, যার কারণে পরবর্তী সময়ে কি হলো যে ভারতবর্ষের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য একশেটিয়াভাবে ব্যবসা বাণিজ্য চালিয়েছে। কারা? যে তোমার ইংরেজরা। এরপরে তারা ভারতীয় উপমহাদেশের মধ্যে যে আমি অর্থনৈতিক অবস্থার কথা বলছিলাম, যে অর্থনৈতিক অবস্থায় তারা 1 সালা 5 সালা এবং 10 সালা বন্দোবস্ত প্রথা এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা তারা চালু করেছিল। 1793 সালে সূর্যাস্ত আইন বা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করার মাধ্যমে পরবর্তীতে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুবই নাজেহাল হয়ে পড়ে এবং কৃষকরা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ে, অনেকে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে এবং ধান উৎপাদন না করে তোমার জোরপূর্বক মানে ফসল উৎপাদনের পরিবর্তে জোরপূর্বক নীল উৎপাদনে বাধ্য করেছিল বলে এই অঞ্চলের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড একবারেই ভেঙে পড়েছিল। ফলে 1176 সালে একটা মনন্তর হয়েছিল, যেটাকে আমরা বলি 76-এর মনন্তর, যেটা হয়েছে ইংরেজি 1770। মনে রাখবা, এটা হচ্ছে ইংরেজি, হ্যাঁ, আর এটা হচ্ছে কি বাংলা। তাহলে বাংলা 1176, ইংরেজিতে হচ্ছে 1770। কি হয়েছিল? এটা হচ্ছে এই যে 76-এর মনন্তর দুর্ভিক্ষ। আর এই যে দুর্ভিক্ষটা, এটা মূলত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে যখন হচ্ছে বাংলা দখল করেছিল, বাংলা, বিহার, উড়িষ্যার যে তোমার জমিদারি যে শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতা এবং সাথে হচ্ছে এই অঞ্চলের যে আধিপত্য, সেটা যখন তারা নিজেরাই হচ্ছে দখল করে বসেছিল, তখন তারা আধিপত্য বিস্তারের মাধ্যমে তারা এই অঞ্চল এবং সমগ্র ভারতবর্ষ দখল করার জন্য একটা পর্যায়ে গিয়ে সম্রাট শাহ আলমকে রেঙ্গুনে নির্বাসিত করে পুরো ভারতবর্ষের ক্ষমতা দখল করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো 100 বছর শাসন করেছে। 100 বছর শাসনটা কত সাল থেকে কত সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন হচ্ছে তোমার প্রায় 100 বছর, অর্থাৎ 1757 থেকে 1757 থেকে যে তোমরা 1857 পর্যন্ত, এই সময়টা ছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। এটা হচ্ছে কোম্পানির শাসন, এই সময়টা হচ্ছে কি সামরিক শাসন। এরপরে তোমরা জানো যে এরপরে রানী ভিক্টোরিয়া ক্ষমতা দখল করে ফেলে 1858 সাল থেকে যে 1947 সাল পর্যন্ত এটা ছিল হচ্ছে ব্রিটিশ রাজার বা ব্রিটিশ সরকারের শাসন। ব্রিটিশ সরকারের শাসন, এটা হচ্ছে ব্রিটিশ সরকারের শাসন আর এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। তাহলে দুইটা পেজ আমরা পাচ্ছি, দুইটা সময়কাল পাচ্ছি। এই দুইটা প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমি আবারও তোমাদেরকে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোর মধ্যে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এইটা, এবং এরপরে 12 শাসন আইন, তোমরা 1858 পরে ক্ষমতা যে দখল করলো, এরপরে 1861 সালে তারা একটা আইন পাঠালো। এই আইনটা দিয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম শাসনতান্ত্রিক ব্যবস্থার সূচনা হয়, কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে। যদি প্রশ্ন আসে মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে তার পেছনে কারণ হিসেবে লিখবা বঙ্গভঙ্গের প্রভাবে বা বঙ্গভঙ্গের ফলে। এবং এরপরে দ্বিজাতি তত্ত্বটা কে উত্থাপন করেছিল? জিন্নাহ। এবং কেন করেছিল? ভারতবর্ষে হিন্দু মুসলিমদের জন্য আলাদা পৃথক রাষ্ট্রের দাবিতে এই তথ্য বা থিওরি তিনি উত্থাপন করেছিলেন, এবং যেই থিওরির মাধ্যমে ভারতবর্ষ বিভক্ত হয়েছে এবং দুটি জাতির সৃষ্টি হয়েছে, যার একটা নাম হচ্ছে মুসলিম আর একটা নাম হচ্ছে হিন্দু। এই দুটা জাতির মূলত সৃষ্টি হওয়ার পেছনে এই দ্বিজাতি তত্ত্বের ভূমিকা ছিল অনেক বেশি। লাহোর প্রস্তাব, লাহোরে উত্থাপিত যেই প্রস্তাব, শেরে বাংলা একে ফজলুল হক 1940 সালে 23 মার্চ, এবং এই 23 মার্চে যে লাহোরে অনুষ্ঠিত অধিবেশনে যে শেরে বাংলা একে ফজলুল হক যে প্রস্তাবটা উত্থাপন করেছিল, সেটাকে পাকিস্তান প্রস্তাবও বলে। এটাকে কিও বলে? পাকিস্তান প্রস্তাবও বলে। এই পাকিস্তান প্রস্তাব অনুযায়ী ভারতবর্ষের মধ্যে অঞ্চলগুলো স্বাধীন হওয়ার কথা ছিল, সেই হিসেবে বাংলাদেশেও স্বাধীন হওয়ার কথা ছিল। বাংলাদেশ স্বাধীন হয় নাই, কারণ হচ্ছে এখানে তারা ছলচাতুরি করে কৌশলে
যে এখানে তিনি স্টেটস বা রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠার কথা বলেছিল, সেখানে একটা মাত্র রাষ্ট্র সৃষ্টি হয়েছে, সেটার নাম হচ্ছে পশ্চিম পাকিস্তান, মানে পাকিস্তান। পাকিস্তানের একটা অংশ পূর্ব পাকিস্তান আর এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো পাকিস্তান প্রস্তাব যেটা, এটা শেরেবাংলা একে ফজলুল করেছিলেন এবং এখানে সলসাতুরি করার মাধ্যমে তারা এই প্রস্তাবটাকে ওই স্টেটসের জায়গায় স্টেট করে তারা এই প্রস্তাবটাকে একটু কৌশলে পরিবর্তন করে ফেলেছিল। আর এটা হচ্ছে 1947 সালে ভারত স্বাধীনতা আইন, যেই আইনের মাধ্যমে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। তার আগে আমাদেরকে 3 জুন 1947 একটা প্রস্তাব পড়তে হবে। সেই প্রস্তাবটার নাম হচ্ছে যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা 3 জুন পরিকল্পনা, মনে রাখবা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি বা 3 জুন পরিকল্পনা কি, সেটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে থাকতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই যে স্যার আমাদের তো ফুল সিলেবাস, তোমাদের ফুল সিলেবাস, সমস্যা নাই। ওকে, তাহলে এই অধ্যায়টাতে এগুলো, এই টপিকগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ে যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি তোমাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, তাহলে সিভিক্স, এটা না দেখলে আবার অনেকে ক্লাস ছেড়ে চলে যায়। সেকেন্ড পেপার, এটা এই জন্য হচ্ছে লিখতে হচ্ছে সিভিক্স সেকেন্ড পেপার। চ্যাপ্টার কত? চ্যাপ্টার হচ্ছে 2। প্রথম অধ্যায়ে সাজেশন তোমাদেরকে দিলাম 2 বা 2। এখানে আমার কি কি পড়তে হবে দেখো। এখানে আমার প্রথমে পড়তে হবে যে তোমার পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, মানে পাকিস্তান রাষ্ট্র কেমন ছিল। পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ মানে বৈশিষ্ট্য আর কি। এরপরে হচ্ছে আমাদের ভাষা আন্দোলন কেন্দ্রিক প্রথম সাংস্কৃতিক সংগঠন তমোদ্দনে মজলিস, তমোদ্দনে মজলিস। এটা ফরজ পড়া অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের পড়তে হবে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন। এটা হচ্ছে বিস্তারিত পড়তে হবে, কারণ এটা থেকে আসবে সিকিউ প্রশ্ন, সিকিউ। এখান থেকে আসবে হচ্ছে তোমার এমসিকিউ এবং হচ্ছে যে জ্ঞান অনুধাবন, এখান থেকে এরকমই আসবে জ্ঞান অনুধাবন। ওকে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। এরপরে এই যে তোমাদের মধ্যে এখান থেকেও সেম আসবে ভাষা আন্দোলন। আচ্ছা, আন্দোলনটা আন্দোলন হয়ে গেছে। এরপরে আসে হচ্ছে আমাদের যে তোমার 1956 এর সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের কি বৈশিষ্ট্য। এরপরে আমাদের ডিরেক্ট পড়তে হবে যে 1969 এর গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। তাহলে 69 এর গণ অভ্যুত্থানটাই আমাদের সিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ। এবং এটাতেও সিকিউ থাকতে পারে, বাট মানে অবশ্যই থাকবে এটা বলছি না, এটা কিন্তু ফুল পড়তে হবে। ভাষা আন্দোলনটা পুরোটাই পড়তে হবে, ফুল পড়তে হবে। এরপরে বৈষম্য আছে না, বৈষম্য। পাকিস্তানের সাথে মানে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্য, পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্য। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সাজেশন। মানে প্রশ্ন আসুক বা না আসুক, এটা থেকে একটা যে প্রশ্ন আসবে এটা কিন্তু মানে শিওর। ভাষা আন্দোলনের কারণ, ভাষা আন্দোলনের প্রভাব, ভাষা আন্দোলনের মানে ইত্যাদি 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 টপিক এখানে আসবে। চ্যাপ্টার 2 সাজেশন হচ্ছে এটা তোমাদের জন্য, এবং এখানে সিকিউ এর জন্য এই টপিকগুলো একটু বেশি পড়বা, আর বাকিগুলো হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর তোমার এই যে 7ই মার্চের ভাষণ, তারপরে হচ্ছে অপারেশন সার্চলাইটটা পড়বা। অপারেশন সার্চলাইট বা 25শে মার্চের যে কালো রাত্রি, পাকিস্তান হানাদার বাহিনী যে আমাদের উপরে অতর্কিতভাবে আক্রমণ চালিয়েছে, মানুষ হত্যা করেছে, এই হত্যাকাণ্ডকে তোমার কি মানে তারা কি নাম দিয়েছিল, অপারেশন সার্চলাইট নামে তারা নামকরণ করেছিল।
ওয়ালাইকুম আসসালাম। ইমতিজা আক্তার আমাদের সাথে, এবি ইমরান যুক্ত হয়েছে আমাদের সাথে, এবং নুজা যুক্ত হয়েছে, এবং সানি আহমেদ যুক্ত হয়েছে, আখি যুক্ত হয়েছে, নুকতাত মা যুক্ত হয়েছে আমাদের সাথে, মিশকাতুল মেহজাবিন যুক্ত হয়েছে। তো যারা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা আছো বলেই ক্লাসটা করতে ভালো লাগছে। শুনতে পাচ্ছি না, ক্লাস কি রেকর্ড থাকবে? নুজা, ক্লাস রেকর্ড থাকে না, ক্লাস করে নাও, রেকর্ড আর করা হবে না তোমার। রেকর্ড করব বলে যদি একবার চলে যাও তোমার আর ক্লাস করা হবে না, বুঝছো? এই জন্য তোমরা রেকর্ড করার কথা চিন্তা না করে বরং এখনই তোমরা ক্লাসটা করে ফেলো, বইটা নিয়ে এই টপিকগুলো দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলো, কেমন? তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে। আমি তোমাদের সংক্ষেপে বলি, এই তমদ্দুনে মজলিস যেটা আছে এটা কত তারিখ প্রতিষ্ঠা হয়েছে একটু বলো তো, কত তারিখ? তমদ্দুনে মজলিস প্রতিষ্ঠা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম। আবুল কাশেম। এই সংগঠনটা আসলে কি ধরনের সংগঠন? এটা হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন, মনে রাখবা, এটা একটা সাংস্কৃতিক সংগঠন। ভাষা যেহেতু সংস্কৃতির অংশ, ভাষার আন্দোলনে যেই সংগঠন গড়ে উঠেছিল এই তমদ্দুনে মজলিসটা ছিল একটা সাংস্কৃতিক সংগঠন। এই তমদ্দুনে মজলিস মনে থাকবে। এই যে তমদ্দুনে মজলিস কত তারিখ প্রতিষ্ঠা হয়েছে সেটাই আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। তোমরা একটু কমেন্টস করো, তারপর বুঝবো যে আসলে তোমরা কতটুকু কি পড়েছো না পড়েছো। যারা উত্তর করতে পারবে তাদের ল্যাকিংস কিছুটা কম, আর যারা উত্তর করতে পারবে না তারা আমি ধরে নিব যে তোমরা কিছুই আসলে পড়ো নাই। ঠিক আছে, একটু বলো তমদ্দুনে মজলিস কত তারিখ প্রতিষ্ঠা হয়েছে, এটা উত্তর করতে থাকো। আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি, ভাষা আন্দোলন যে 21 ফেব্রুয়ারি, এই 21 ফেব্রুয়ারি যে তোমার কত মানে কি বার? 21 ফেব্রুয়ারি বার কি বার? এটা কি বারে 21 ফেব্রুয়ারিটা অনুষ্ঠিত হয়েছিল? এবং প্রথম শহীদকে, কয়টা প্রশ্ন করছি তোমাদেরকে একটু বলবা। ভাষা আন্দোলনের প্রথম শহীদকে? এই যে প্রশ্নগুলো করলাম এগুলো হচ্ছে খুঁটিনাটি প্রশ্ন, এগুলো তুমি পারলে ধরে নিব যে তুমি আসলেই পারো। ওকে, অলরেডি কথা ব্যানার্জি আমাদের সাথে কমেন্টস করেছে, তনিমা আমাদেরকে কমেন্টস করেছে, আচ্ছা আবাদুল ইবাদ আমাদের সাথে কমেন্টস করেছে, আমাদের সাথে যুক্ত আছে, নোহা ইসলাম মনি যুক্ত আছে। তো তোমাদের ওইখানে মনে হয় একটু দেরিতেই যাচ্ছে আমার কথাগুলো। আমি প্রথমেই বলি যে তমদ্দুনে মসজিদ যেটা অলরেডি কমেন্টস করেছে কথা 1947 সালে 1 সেপ্টেম্বর, আগস্টের পরে সেপ্টেম্বর, আগস্টে তো পাকিস্তান স্বাধীন হয়েছে তাই না? পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটা দেশই স্বাধীন হয়েছে। তাহলে পাকিস্তান এবং ইন্ডিয়া যে দুইটা দেশ স্বাধীন হয়েছে সেই দুটো, তোমরা কমেন্টস করতেছো না নাকি আমি দেখতে পাচ্ছি না কোনটা? হ্যাঁ, কমেন্টস করলে তো দেখার কথা, এখানে তো দেখা যাচ্ছে না। ওকে, অনেকেই করেছে, মিশকাতুল মেহজাবিন করেছে, এবং একইভাবে হচ্ছে আমাদের সাথে মৌসুমি মৌ করেছে। 21 ফেব্রুয়ারি প্রথম শহীদ আসাদুজ্জামান, এটা কোথায় পাইছে কথা ব্যানার্জি? রফিক উদ্দিন রফিক, অধ্যাপক আবুল কাশেম, আচ্ছা কাউসার আহমেদ। ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন, ভেরি গুড। প্রথম শহীদ হচ্ছে রফিক উদ্দিন। এবং এই যে প্রশ্নটা করছিলাম তমদ্দুনে মজলিস, এটা হচ্ছে প্রথম প্রতিষ্ঠা হয়েছে এটা প্রতিষ্ঠা হয়েছে 1 সেপ্টেম্বর 1947, এবং যিনি প্রতিষ্ঠা করেন, এটা একটা সাংস্কৃতিক সংগঠন, মনে রাখবা। এবং 21 ফেব্রুয়ারি কি বার ছিল, এটা বারটা কি, অর্থাৎ কি বার? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, কি বার? শান্তা আলম বলেছে বৃহস্পতিবার। সাইমা ইসলাম বলেছে প্রথম শহীদ রফিক, ভেরি গুড। এবং এখানে আরও যারা হচ্ছে ভুল তথ্য দিচ্ছ, তো তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বা তোমাদের পড়ার মধ্যে একটু ল্যাকিংস আছে এখনও, তো ভালো করে বললে কিন্তু এগুলো জানার কথা। এরপরে আসে হচ্ছে আমাদের 56-এর যে সংবিধানের বৈশিষ্ট্য। তোমরা আরেকটা জিনিস এখানে পড়বা, সেটা হচ্ছে 1954 সালের যে যুক্ত ফ্রন্ট, এই যে যুক্ত ফ্রন্ট যেটা ছিল, এই 1954 সালের যুক্ত ফ্রন্ট, এই যুক্ত ফ্রন্টে কয়টা রাজনৈতিক দল ছিল? তোমাদের অনেকেই করো কি 5টা রাজনৈতিক দল লিখে দাও, 5টা। এটা 5টা হবে না, বরং এটা হবে 4টা। কয়টা? 4টি রাজনৈতিক দল হবে, কেমন? 4টি রাজনৈতিক দল। তাহলে যুক্তফ্রন্ট কয়টি রাজনৈতিক দল দিয়ে গঠিত হয়েছে? 4টি রাজনৈতিক দল দিয়ে। এবং যুক্তফ্রন্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছে? তাহলে দেখো, এটা নির্বাচন হয়েছে 54-তে। হ্যাঁ, এটা সম্পর্কে একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। যুক্তফ্রন্ট প্রতিষ্ঠা হয়েছে, যুক্তফ্রন্ট এটা একটা কোয়ালিশন। যুক্তফ্রন্ট এটা একটা কি? কোয়ালিশন। কোয়ালিশন মানে কি? কোয়ালিশন মানে হচ্ছে জোট। যুক্তফ্রন্ট, হ্যাঁ, যুক্তফ্রন্ট, এই যুক্তফ্রন্ট প্রতিষ্ঠা হয়েছে, মনে রাখবা, প্রতিষ্ঠা হয়েছে যে তোমার 4
ডিসেম্বর 1953 সালে। তো অনেক স্টুডেন্ট এটা ভুল করে, এটা করা যাবে না। এরপরে হচ্ছে তোমার তোমার জোটে দল ছিল কয়টা? দল ছিল হচ্ছে 4টি। কয়টি? তাহলে 4 ডিসেম্বর 4টি দল। এবং এখানে তারা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করছিল কয়টা? ইস্তেহার মানে কি? ইস্তেহার মানে হচ্ছে প্রতিশ্রুতি, মানে তারা নির্বাচনের আগে কি কি করবে, মানে নির্বাচনের জয় হলে কি কি করবে, এটা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল। এটা হচ্ছে এই ইস্তেহার কয়টা ছিল? এখানে 21টি দফা ছিল, 21 দফা ইস্তেহার ছিল। এবং এই 21 দফার মধ্যে আমাদের কয়েকটা দফা মনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে প্রথম দফা। প্রথম দফা হচ্ছে ভাষা, বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে। বাংলাকে কি রাষ্ট্রভাষা করা হবে যদি যুক্তফ্রন্ট জয়লাভ করে, মানে 4টা দলের যেই জোট, সেই যুক্তফ্রন্ট যদি জয়লাভ করে তাহলে সেক্ষেত্রে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করবে। এটা তারা জানিয়েছিল। তোমাদের অনেকের মধ্যে ল্যাকিংস বা হচ্ছে ভুল তথ্য আছে, এই জায়গাটাতে ভুল আছে। হ্যাঁ, এটা প্রতিষ্ঠা 1954 লিখে দিয়ে আসো, এটা ভুল করা যাবে না। তো বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে প্রথম দফা, এটা একটু মনে রাখবা। তো এর বাইরে গিয়েও 15 নম্বর দফা তোমরা পড়বা, তোমাদের বইয়ের মধ্যে 21 দফার মধ্যে আছে 15 নম্বর দফা, 16 নম্বর দফা তোমরা পড়বা। এবং এর পাশাপাশি হচ্ছে আরও কয়েকটা দফা আছে, তবে এই 3টে দফা একটু ভালো করে পড়ার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করবা। আর নির্বাচন যেটা হয়েছে সেটা হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন, অর্থাৎ প্রাদেশিক পরিষদ নির্বাচন। এই প্রাদেশিক পরিষদ নির্বাচনে জয়লাভ করেছিল কারা? যুক্তফ্রন্ট। এবং মন্ত্রিসভা গঠিত হয়েছিল কাদেরকে নিয়ে? মন্ত্রিসভা গঠিত হয়েছে হক মন্ত্রিসভা। হক মন্ত্রিসভা মানে হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। এবং হক মন্ত্রিসভা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন নাই, তাদেরকে উৎখাত করা হয়েছিল অল্প কিছুদিনের মধ্যে। 4টা পার্টি ছিল। ভেরি গুড সাব্বির এবং মিশকাতুল মেহজাবিন, চমৎকার উত্তর দিয়েছ। এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের কথা ব্যানার্জি, আমাদের তোমাদের যে টেস্ট প্রিপারেশনের পরবর্তী যে বেস, আমাদের যে এফআরবি বেস, ফাইনাল রিভিশন বেস, এই এফআরবি বেসে ভর্তি চলছে এখনও। তোমাদের যে 2000 টাকার ডিসকাউন্ট ছিল, মানে 2000 টাকায় ভর্তি চলছে। মানে এটা অল সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসেবে এই কোর্সটা মাত্র 2000 টাকায়। অর্থাৎ এখানে ক্লাসগুলো হবে তোমাদের অনলাইনের থ্রুতে, এবং তোমাদের পরীক্ষাগুলো হবে অনলাইনের থ্রুতে, এবং ক্লাসগুলো তোমাদের রেকর্ডেড থাকবে, ওয়েবসাইটে অ্যাক্সেস থাকবে, এবং ওয়েবসাইটের সাথে সাথে তোমরা লাইভেও ক্লাসগুলো করতে পারবে। যদি লাইভে ক্লাস মিস হয়ে যায় তাহলে ওয়েবসাইটে ক্লাসগুলো থাকবে। এবং তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সটা চলবে। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যে টেস্ট তোমাদের ফাইনাল তোমার প্রস্তুতি হিসেবে, ঠিক আছে? লামিয়া আক্তার, যুক্তফ্রন্ট 5টা দল নিয়ে নয়, বরং 4টা দল নিয়ে। 5টা দল যেটা, সেটা হচ্ছে মানে গঠিত হয়েছে 4টা দল নিয়ে। পরবর্তীতে আরেকটা দল যুক্তফ্রন্টে যোগ দিয়েছিল, মানে তাদের কথা ছিল, বাট হচ্ছে পরবর্তীতে তারা নিজেরাই এই দল থেকে, মানে যুক্তফ্রন্ট জোট থেকে সরে আসে, যার কারণে ওই দলটাকে আমরা যুক্তফ্রন্টের দল হিসেবে ধরতে পারি না। যুক্তফ্রন্টের শেষ পর্যন্ত দল হিসেবে ছিল 4টাই, ওই 4টাকে আমরা যুক্তফ্রন্টের দল হিসেবে বিবেচনা করি। ওকে, 21 দফা হচ্ছে তাদের নির্বাচনী ইস্তেহার ছিল। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো আমরা সাজেশন হিসেবে দিলাম, তার মধ্যে একটা গণ অভ্যুত্থান, এটা 24-এর উদাহরণ দিয়ে দিতে পারে। 2024 সালে বাংলাদেশেও একটা গণ অভ্যুত্থান হয়েছে, যার কারণে এটাকে গণ অভ্যুত্থান হিসেবেও দিতে পারে। এরপরে আমাদের ডিরেক্ট চলে যায় আমরা তৃতীয় অধ্যায়ে যে টপিকগুলো, মানে এখানে রাজনৈতিক পলিটিক্যাল ফিগার যারা আছেন এবং যারা কিনা ভারতবর্ষে বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, তাদের মধ্যে আমরা এখন তাহলে সিভিক্সের আবার এখানে এটা লিখছি সেকেন্ড পেপার। এবং আমরা এখন পড়তেছি কোন চ্যাপ্টার? সেকেন্ড পেপার পড়তেছি, অধ্যায় পড়তেছি কোনটা? চ্যাপ্টার হচ্ছে 3। চ্যাপ্টার 3-তে আমাদের যে সাজেশন, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে শরীয়তুল্লাহ থেকে অবশ্যই আমাদেরকে পড়তে হবে শরীয়তুল্লাহ 1। টিটু মীর না পড়লেই নয়, সৈয়দ মীর নিসার আলী উর্ফে টিটু মীর। এরপরে আমাদেরকে পড়তে হবে স্যার সলিমুল্লাহ। এর পাশাপাশি শেরে বাংলা, এর পাশাপাশি ভাসানী,
এর পাশাপাশি কি মৌলানা ভাসানী, এবং সেই সাথে আমরা কার বিষয়ে পড়ব, আমরা আরেকজনের বিষয়ে পড়ব যাকে আমরা বলি গণতন্ত্রের মানসপুত্র। সেই মানসপুত্রের নাম কি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো এখানে তিনি অবিভক্ত মানে অবিভক্ত বাংলার পক্ষে তিনি কথা বলেছেন, অবিভক্ত বাংলার পক্ষে কথা বলেছেন। ভাসানী ছিলেন আপাতমস্তক একজন তোমার দেশপ্রেমিক এবং হচ্ছে সাধারণ মানুষের পক্ষের নেতা, এবং শেরে বাংলা ছিলেন একজন কৃষক নেতা, মনে রাখবা কৃষক নেতা, আর তিনি ছিলেন শ্রমিক নেতা। শ্রমিক নেতা। তো যখনই বলবে কৃষক নেতা, কিন্তু যখন বলবো উপাধি দিয়েছে কৃষকরা, তখন ভাসানী হবে। যখন শুধু কৃষক নেতা বলবে তখন শেরে বাংলার কথা আসবে। এবং তিনি জমিদারি প্রথা বিলুপ্ত করে কৃষকদেরকে ঋণের ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছেন। আর স্যার সলিমুল্লাহ কি করলেন? স্যার সলিমুল্লাহ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ সহ বুয়েট এবং হচ্ছে আরও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরিতে তিনি ভূমিকা রেখেছেন। তাহলে এই যে তোমার এই পলিটিক্যাল ফিগারগুলো হচ্ছে আমরা পড়ব। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের সাজেশন। সপ্ত দিয়েই দিলেন। এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলি, স্যার ক্লাস নিয়ে আরেকটু বিস্তারিত বলেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যদি আমি ক্লাসগুলো তোমাদেরকে ডিটেলসে পড়াই তাহলে অনেক স্টুডেন্ট থাকবে না, তারা মূলত এই টপিকগুলোর জন্যই ওয়েট করতেছিল। এখানে তোমার মনে প্রশ্ন আসছে, এই যে একজন বললো যে সপ্ত দিয়েই দিলেন, তনিমা বলতো যে সপ্ত দিয়েই দিলেন, এখানে অনেকগুলো বাদ গেছে। তার মধ্যে কি হচ্ছে তোমার বাংলার যাদের নবাব আব্দুল লতিফ গেছে, বাদ গেছে। একইভাবে তোমার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাদ গেছে, শেখ মুজিব বাদ গেছে। এবং এর বাইরেও এখানে আমি তোমাদেরকে সবগুলো পড়তে হবে এরকম না, এখানে পড়তে হবে শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন, তিতুমিরের। তোমাদেরকে এখানে টপিকগুলো বাদ দেওয়ার সুযোগ নেই, এগুলো খুবই অল্প অল্প পড়া। বই খুলে দেখো, এই মানে একটা পেজের মধ্যে শরীয়তুল্লাহ শেষ, তিতুমির আরেকটা পেজে শেষ, স্যার সলিমুল্লাহ আরেকটা পেজে শেষ। তো সলিমুল্লাহর বিষয় হয়তো বা 2-3টা পেজ পড়তে হতে পারে, স্যার শেরে বাংলা সম্পর্কে 2-3টা পেজ। এখানে আসলে কোনটা বাদ দিব, বাদ দেওয়ার মতো আসলে আমার নিজেরই কি নাই, নাই, যার কারণ যে কোনো একটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই এখান থেকে। অর্থাৎ এখানে আসলে বাদ দিয়ে দিলে পরবর্তী হবে কি, যে হঠাৎ করে ধরো যে ভাসানী সম্পর্কে দিয়ে দিল, হ্যাঁ, এইগুলো থেকে রিপিটেড হয়, প্রায় প্রতি বছরই এখান থেকে রিপিটেড হয়। ওকে, এখন আসি এরপর আমাদের হচ্ছে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ে যে টপিকগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, চতুর্থ অধ্যায়ে কিছু বলার আছে, তৃতীয় অধ্যায়ে আমার কিছু বলার ছিল না আসলে। সিভিক্স সেকেন্ড পেপার, এবং এখানে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি, যে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ এই যে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ে আমাদের কি সংবিধান না, সংবিধান ও সংশোধনীগুলো, সংবিধানের ইতিহাস পড়ব। সংবিধানের ইতিহাস কিসের জন্য পড়বো বলো তো? সংবিধানের ইতিহাস পড়বো আমরা, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউ ইতিহাস। সংবিধানের ইতিহাস আমরা কি জন্য পড়বো? এমসিকিউ এবং হচ্ছে সিকিউ এর জন্য, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞান অনুধাবনের জন্য। তাহলে এটা হচ্ছে অনুধাবন, এটা হচ্ছে তোমার সংবিধানের ইতিহাস। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে কি সংবিধানের বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্যের মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সিকিউতে আসে, সিকিউ। আর এটা হচ্ছে সংশোধনীগুলোর মধ্যে তোমাদের এখানে সবচেয়ে টাফ হবে হচ্ছে এটা, সংশোধনীগুলো মনে রাখা। সংশোধনীগুলোর মধ্যে কয়টা সংশোধনী আমি তোমাদেরকে বলি, তার মধ্যে একটা সংশোধনী হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, একটা সংশোধনী হচ্ছে পঞ্চম সংশোধনী, এবং আরেকটা সংশোধনী তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে তোমাদের বিশেষ করে সিকিউ এর জন্য, সেটা হচ্ছে মানে পঞ্চদশ সংশোধনী, অর্থাৎ 15তম সংশোধনী যেটা, এটাও তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে, বিস্তারিত রিডিং মানে ডিটেলসে পড়তে হবে। এর বাইরে বাকিটা কি করবা, বাকিটা হচ্ছে জাস্ট এমনি রিডিং পড়লে হবে, এগুলো ডিটেলসে না পড়লেও চলবে। বাকিগুলো সংশোধনী এই দুইটা ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? যেমন আমরা পঞ্চম সংশোধনী কে করছে, যেমন সংবিধানের ইতিহাসের কথা যদি বলি, বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের আগে তো পৃথিবীর বিভিন্ন সময় সংবিধান, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসেবে যেটা বিবেচিত সেটা হচ্ছে তোমার মদিনা সনদ। পৃথিবীর প্রথম সংবিধান হিসেবে, লিখিত সংবিধান হিসেবে যেটা মদিনা সনদ। এই মদিনা সনদের পরবর্তীতে ম্যাগনা কার্টাকে আধুনিক সংবিধানের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এবং সংবিধানের ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখি সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, সবচেয়ে ছোট লিখিত সংবিধান হচ্ছে ইউএসের। ওকে,
তো সংবিধানটা হচ্ছে সবচেয়ে বড় ভারতের, সবচেয়ে ছোট ইউএসের। আর বাংলাদেশের যে সংবিধানটা বানানো হয়েছে সেটা দুইটা দেশ, একটা হচ্ছে ভারতের অনুকরণে আর একটা হচ্ছে ইউকে এর অনুকরণে। এই দুইটা দেশের অনুকরণে বাংলাদেশের সংবিধান বানানো হয়েছে এবং বাংলাদেশের সংবিধান এই দুইটা দেশের সংবিধান দ্বারা প্রভাবিত। এবং সংবিধানের ইতিহাসে বাংলাদেশের সংবিধানটার কার্যক্রম যেটা সেটা শুরু হয়েছে বিশেষ করে তোমরা জানো যে 10 এপ্রিল বাংলাদেশের যেই গণপরিষদ সেটার প্রথম অধিবেশন বসে, পরবর্তীতে 17 এপ্রিল সংবিধান প্রণয়ন কমিটির অধিবেশন মানে সভা বসে, এরপরে তারা 4 নভেম্বর সংবিধান তারা হচ্ছে খসড়া রেডি করে। এই 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। কি দিবস? সংবিধান দিবস। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন হচ্ছে কে? সভাপতি। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল? সদস্য ছিল হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির 34 জন। কতজন? 34 জন। এবং সভাপতি ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। কামাল হোসেন, হ্যাঁ। এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল হচ্ছে সুরঞ্জিত সেন। বিরোধী দলীয়, হ্যাঁ, বিরোধী দলীয় কে ছিলেন? সুরঞ্জিত। আর অন্যদিকে একমাত্র মহিলা কে ছিলেন? মহিলা হচ্ছে বেগম রাজিয়া বানু। এগুলো তোমরা অনেক দিন ধরে পড়তেছো। একমাত্র মহিলা বা নারী সদস্য ছিলেন হচ্ছে বেগম রাজিয়া বানু। এই যে তোমার নাম, এই 3টা নাম মনে রাখতে হবে, পরীক্ষায় এখান থেকে যে কোনো একটা চলে আসবে। এবং সদস্য কতজন ছিল? 34 সদস্য ছিল। এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে যখন পড়াইছি তখন ডিটেলসে পড়াইছিলাম। সংশোধনীর ক্ষেত্রে এটা জিয়াউর রহমান করছিল, 5ম সংশোধনীটা, এবং তিনি সংবিধানের বেশ কিছু পরিবর্তন আনছিল। পরে আওয়ামী লীগ সরকার 2011 সালে, এটা হচ্ছে জিয়াউর রহমানের, এটা হচ্ছে হাসিনার আমলে, এটা হয়েছে 2011 সালে। তাহলে 5ম সংশোধনী হয়েছে 2011 সালে, মনে রাখবা। এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে। ভাইয়া বইয়ে তো 5টা দেওয়া আছে, তো আমরা উত্তর 4টা না 5টা দিব? 4টাই দিব, উত্তর দিব 4টা, ঠিক আছে। তো এই সংশোধনীগুলোর ক্ষেত্রে বাকি যেগুলো আছে, যে সংশোধনীগুলো আছে, আমি বললাম যে রিডিং পড়বা, টেনশনের কোনো কারণ নাই, জাস্ট রিডিং পড়ে তুমি মনে যেটুকু রাখতে পারো সেটুকুই তোমার জন্য এনাফ, এবং এই মনে রাখার মধ্য থেকেই চলে আসবে। তবে রিডিং মাস্ট পড়তে হবে, পুরোটা রিডিং অবশ্যই পড়তে হবে। এই ক্ষেত্রে আমি বললাম যে এমসিকিউ সিকিউ এখান থেকে আসলেও, যে এমসিকিউ জ্ঞান অনুধাবন এখান থেকে আসলেও এই সিকিউ প্রশ্ন একটা এখান থেকেই আসবে, বৈশিষ্ট্য থেকে আসবে। অবশ্যই মনে রাখবা বৈশিষ্ট্য থেকে আসবে, আর সংশোধনী থেকে এমসিকিউ সিকিউ আসবে। সরি, এমসিকিউ আর জ্ঞান অনুধাবনমূলক, বারবার এমসিকিউ সিকিউ বলে ফেলতেছি। এরপরে আসি হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। আমাদের পঞ্চম অধ্যায় হচ্ছে বাংলাদেশের সরকার কাঠামো। আমি ওভারঅল তোমাদেরকে সরকার কাঠামো নিয়ে আমার একটা প্লেলিস্ট আছে, তোমরা সেটা দেখতে পারো। যাদের পঞ্চম অধ্যায় নিয়ে অনেক বেশি সমস্যা বাংলাদেশের প্রশাসন ও সরকার কাঠামো নিয়ে, আমি তোমাদেরকে দেখাই। তোমরা যখন হচ্ছে ইউটিউবে যাবে, এখানে ইউটিউবে সার্চ করবা, হ্যাঁ, ইউটিউবে গিয়ে জাস্ট হচ্ছে তোমরা যে সার্চ বারে সার্চ করবা সিভিক্স 2nd পেপার চ্যাপ্টার 5, হ্যাঁ, তখন কিন্তু ডিরেক্ট আমার ছবি চলে আসবে, ঠিক আছে। এই যে দেখো সিভিক্স, তোমাদেরকে আমি ওপেন সোর্স দেখাচ্ছি 2nd, এখান থেকে তোমাদের জন্য একটা চ্যাপ্টার আমি ওপেন করে রাখছি, কয়েকটা চ্যাপ্টার। 2nd পেপার চ্যাপ্টার, এই যে 2nd পেপার চ্যাপ্টার 5, একটা এইরকম সার্চ করবা, এখান থেকে ডিরেক্ট চলে আসবে। কই আসছে? হাই রে সর্বনাশ, কই 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 আসিও না। হ্যাঁ, এই যে প্লেলিস্ট দেখছো, এই যে প্লেলিস্ট প্রথমে আসছে, এই প্লেলিস্টে 12টা ভিডিও আছে। ওকে, তো 12টা ভিডিওর যে কোনো একটা ভিডিও তোমরা এটা হচ্ছে দেখা শুরু করো। ফুল অধ্যায়টা খুবই অল্প সময়ের মধ্যে, 12টা ছোটো ছোটো ভিডিও, বড় ভিডিও নয়। তো পুরো ভিডিওগুলো তোমরা যখন দেখবা তোমাদের কাছে একদমই ফানির মতো স্বচ্ছ হয়ে যাবে এই অধ্যায়টা। এবং এই অধ্যায়ের সাথে হচ্ছে তোমাদের আরও 2-1টা অধ্যায় এখানে আছে, 9ম অধ্যায় আছে, তারপরে হচ্ছে তোমার আরও 2-1টা অধ্যায় আছে। তো ওইখান থেকে তোমরা এটা অবশ্যই তোমাদের যদি ডিটেলসে পড়া লাগে দেন ওটা অবশ্যই পড়বা, ঠিক আছে। তো পঞ্চম অধ্যায়ে আমি তোমাদেরকে তারপর সাজেশন দিয়ে দিই। এখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার সিভিক্স 2nd, হ্যাঁ, চ্যাপ্টার কত? চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ এই পঞ্চম অধ্যায়ে তোমাকে আইন বিভাগ পড়তে হবে। এটা হচ্ছে এইটা পড়া মানে বিস্তারিত পড়া, ফরজ। এটা তোমার যে সিকিউ আসবে এখান থেকে, সিকিউ। এরপরে আসে হচ্ছে তোমার কি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এরপরে হচ্ছে
এরপরে কি পড়বা জানো? এরপরে পড়বা হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পড়বা, এরপরে পড়বা হচ্ছে যে তোমার সরকারের যে প্রশাসন আছে প্রশাসন সম্পর্কে পড়বো। প্রশাসন বলতে এখানে মাঠ প্রশাসন, মাঠ প্রশাসনে যা পড়বা তার মধ্যে অন্যতম হচ্ছে যে তোমার জেলা এবং উপজেলা। জেলা প্রশাসন যেখানে ডিসি কি কি কাজ করে এটা, আর একটা হচ্ছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনে যে ইউএনও কি কি কাজ করে, অর্থাৎ এখানে ডিসি কি কি করে আর ইউএনও কি কি কাজ করে। ওকে, জি ভাইয়ের ইউটিউব থেকে ক্লাসটা করছে, ক্লিয়ার। তনিমা, ক্লাসটা কেমন লেগেছে তুমি সেটা একটু জানাবা না? হ্যাঁ, তুমি তো একটা কমেন্টও করো নাই। হাসি সাহা, আমি হাসিনা পড়ে ফেলছিলাম প্রথমে, এবং এরপরে আমাদের সাথে আজকে সাব্বির বলছে স্যার ফার্স্ট পেপার দেন ভাইয়া, ফার্স্ট পেপার দেন। আচ্ছা, এই যে ফার্স্ট পেপার তো দেওয়া এত সহজ বিষয় নয়। ক্লাসগুলো করার জন্য সময় বের করতে হবে, করে এডিট করতে হবে, এরপরে আপলোড করতে হবে, অনেক অনেক সময়ের ব্যাপার। ক্লাসগুলো কেমন লেগেছে বলো? এটা কি সিভিক্স নাকি? তো কি করতে আসছো যে তুমি? শাহরিয়ার নাফিস, তাহলে এই যে তোমার টপিকগুলো বললাম, এই যে আইন বিভাগ, এটা থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে, এর বাইরেও সিকিউ প্রশ্ন এখান থেকে আসে, ঠিক আছে? আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এগুলো তোমরা পড়বা হচ্ছে এই যে তোমার এমসিকিউ এবং জ্ঞান অনুধাবনের জন্য। আর ডিটেলসে পড়ার জন্য বলছি যে তোমাদের ওই ইউটিউবে গিয়ে জাস্ট সিভিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 যে দেন সার্চ, এবং ওখানে প্লেলিস্ট চলে আসবে ডিরেক্ট। এরপরে আসি হচ্ছে আমাদের চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ কিছু নাই। চ্যাপ্টার 6 অর্থাৎ তোমাদের সিভিক্সের সেকেন্ড পেপার, এবং এখানে চ্যাপ্টার 6-এ আসলে কিছুই নাই। কিছু নাই বলতে আসলে এখানে একটা প্রশ্ন আসবে না যে না তা নয়। ষষ্ঠ অধ্যায়ে আমি একটু দেখে বলতেছি। স্থানীয় সরকারে এই যে দেখো উপজেলা পরিষদ, তারপরে হচ্ছে তোমার উপজেলা পরিষদ, তারপরে সিটি কর্পোরেশন। মনে রাখবা গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে হচ্ছে উপজেলা পরিষদ। এখানে দেখো স্থানীয় সরকার আর মাঠ প্রশাসনের মধ্যে পার্থক্য আছে। স্থানীয় সরকার, এখানে স্থানীয় সরকার বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? স্থানীয় সরকার কিন্তু এখানে 3 ধরনের। একটা হচ্ছে যে তোমার শহর এলাকায়, শহর হইলে 2 ধরনের, সিটি কর্পোরেশন আর হচ্ছে পৌরসভা। শহর হইলে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন কোথায়? সিটি কর্পোরেশন হচ্ছে বড় বড় শহরগুলোতে। হ্যাঁ, সিটি কর্পোরেশন কোথায়? বড় বড় শহরগুলোতে। এটাও কিন্তু তোমাদের ওখানে মনে হয়, আচ্ছা ওইটা করা হয় নাই, সিটি কর্পোরেশন। আর শহরের ক্ষেত্রে কি বললাম? সিটি কর্পোরেশন। আর গ্রামের ক্ষেত্রে, আচ্ছা শহরে সিটি কর্পোরেশন, আর এটা হচ্ছে পৌরসভা। এই দুইটা শহরে হচ্ছে, এই দুইটা আমরা লক্ষ্য করি, পৌরসভা আর সিটি কর্পোরেশন। কিন্তু যখন আমরা যে গ্রামের কথা বলবো, গ্রাম পর্যায়ে স্থানীয় সরকারে, শহরের ক্ষেত্রে এটা বললাম, গ্রামের ক্ষেত্রে আমরা কি দেখি? গ্রামের ক্ষেত্রে হচ্ছে জেলা পরিষদ, এরপরে আছে কি উপজেলা পরিষদ, এরপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ, আমি সংক্ষেপে ইউপি বা ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, ইউপি লিখলাম, ইউনিয়ন পরিষদ। তো এগুলো হচ্ছে গ্রাম পর্যায়ে। আর পার্বত্য চট্টগ্রামে স্থানীয় পরিষদ আছে। তো এখানে আমার পড়তে হবে কোনটা? সিটি কর্পোরেশন পড়বা ভালো করে, এরপরে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এই উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ পড়াটা তোমাদের জন্য ফরজ, বুঝতে পারছো? তাহলে স্থানীয় সরকারের গ্রাম পর্যায়ে এরকম। সেকেন্ড পেপারে সাজেশন, সেকেন্ড পেপারের, আচ্ছা ওকে, সমস্যা নাই। আমি তাহলে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক সপ্তম অধ্যায়টা দিয়ে দিই, এরপরে শেষ করে দিব। সপ্তম অধ্যায় চ্যাপ্টার 7, তোমাদের এরপরে বাংলা ক্লাস আছে। চ্যাপ্টার 7-এর সাজেশন হচ্ছে অ্যাটর্নি জেনারেল পড়বা। আরেকটা হচ্ছে মহাহিসাব না, এই যে তোমার বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ কর্ম কমিশন। এই দুইটা পড়লে সিকিউ পাবে, এখান থেকে সিকিউ একটা কমন পাবে।
হ্যাঁ, আরেকটা এখন সমসাময়িক একটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাকেও বাদ দিবে না, নির্বাচন কমিশনটাকেও বাদ দিবে না, এই দিনটা পুরো হবে। এটা হচ্ছে সিভিক্স ক্লাস, সিভিক্স ক্লাস, এটা সিভিক্স। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায় কি, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এগুলা, এই যে নির্বাচন কমিশন আর কর্ম কমিশন। অ্যাটর্নি জেনারেলটা আপাতত হোল্ডে রাখো, এটা তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো, এই দুটো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কর্ম কমিশন আর নির্বাচন কমিশন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, অষ্টম অধ্যায়ে নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য পড়বা, অষ্টম অধ্যায়ে বৈশিষ্ট্য, শুধু বৈশিষ্ট্য পড়বা, বৈশিষ্ট্য পড়বা। আর হচ্ছে বাংলাদেশের প্রথম নির্বাচনটার সাল মনে রাখবা, প্রথম নির্বাচনটার সাল তারিখ মনে রাখবা। আর আসন্ন নির্বাচন কখন, আসন্ন নির্বাচনের তারিখটা ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে হবে, তাই না? তো ওই হিসেবে ওই আসন্ন নির্বাচনের তারিখটাও পড়বা। আর বাকি অধ্যায়গুলোর মধ্যে বৈদেশিক নীতি, বৈদেশিক নীতি আমি তোমাদেরকে প্লেলিস্ট দেখাই দিই, ওইখানেই বলা হয়েছে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। ঠিক ওইখানে গিয়ে সিভিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার, মানে আমার প্রোফাইলে আমার ওইখানে ঢুকলেই হচ্ছে তোমরা পেয়ে যাবে ওইখানে, ঠিক আছে? তোমরা সার্চ করো, ওই ইউটিউবের মধ্যে প্লেলিস্ট আছে, ওইটা নবম অধ্যায়েও কিন্তু পুরোটাই আছে, ঠিক আছে? খুব সুন্দর করে গুছানোভাবে বোঝানো আছে, তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সবাই অনেক অনেক তোমরা ভালো থেকো, অনেক ভালো রেজাল্ট করো, সেটাই আমরা প্রত্যাশা করি। তবে তোমাদের ফাইনাল রিভিশনের জন্য আমাদের একটা কোর্স আছে, তোমরা অবশ্যই অবশ্যই সেই কোর্সে ভর্তি হলে তোমরা উপকৃত হবে, একটা ভালো রেজাল্ট করতে পারবে আশা করি। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।